হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল মেশে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো দেখো, যারা এই বছর 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 11 ক্লাসে ভর্তি হবে, তাদের মধ্যে অনেকেই হয়তো ইকোনমিক্স সাবজেক্টকে নতুন শুনে থাকবে, অর্থাৎ ইকোনমিক্স সাবজেক্টের কথাটা প্রথম শুনে থাকবে। এখন এই যে ইকোনমিক্স সাবজেক্টটা যে নেবে, এর তো বেসিক আইডিয়া বা এটাতে কি পড়ানো হয়, কি কি পড়তে হবে, এসব সম্বন্ধে জানি না। কারণ আমি যখন ইকোনমিক্স প্রথম এইচএসে নিই, তার আগে কিন্তু ইকোনমিক্স জিনিসটা কি সে সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। শুধু ইকোনমিক্স শব্দের বাংলা মানে হচ্ছে যে অর্থনীতি, এই শব্দটুকুর সঙ্গেই পরিচিত ছিল। তো আজ আমি যেটা করব সেটা হলো, এই ইকোনমিক্স সাবজেক্ট পড়তে গিয়ে তোমাদের কি কি পড়তে হবে, মানে অ্যাকচুয়ালি কি পড়বে। কারণ আমরা যখন ইতিহাস পড়ি সে সম্বন্ধে আমাদের ছোট থেকে পড়ি, তার একটা আইডিয়া আছে। ভূগোল পড়ি, তার সম্বন্ধে একটা আইডিয়া আছে। বাংলা, ইংরাজি, এগুলো সম্বন্ধে আমাদের অল্প বিস্তর আইডিয়া আমরা করে থাকি। কিন্তু ইকোনমিক্স শব্দটা বাংলা মিডিয়াম স্টুডেন্টের কাছে, বিশেষ করে যারা মধ্যশিক্ষা পর্ষদ থেকে যারা উঠে আসছে, তারা কিন্তু ইকোনমিক্সের আগে পড়েনি। এখন প্রথম সাবজেক্টটা পড়বে 11 ক্লাসে উঠে। তো এই সাবজেক্টটা কি কি পড়তে হবে বা কিভাবে পড়তে হবে, পুরো ব্যাপারটাই আমি তোমাদেরকে আলোচনা করব বিভিন্নভাবে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, এবং প্রত্যেকটা টপিকই চেষ্টা করব তুলে ধরা তোমাদের সামনে, যাতে তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারো। তো সেই ব্যাপারটার জন্যই আজকের এই ভিডিওটা। তো দেখো, 2024 থেকে আমরা জানি যে উচ্চশিক্ষা পর্ষদ অলরেডি সেমিস্টার সিস্টেমটি চালু করেছে। অর্থাৎ আগে যেটা 11 ক্লাসের শেষে পরীক্ষা হতো এবং 12 ক্লাসের শেষে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হতো, সেই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে থাকছে না। এবার থেকে কি নিয়ম হয়েছে না, দুটো সেমিস্টার, অর্থাৎ 11 ক্লাসে দুটো সেমিস্টার এবং 12 ক্লাসে দুটো সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। সেটা কিভাবে হবে পুরো প্রসিডিওরটাই আস্তে আস্তে উচ্চশিক্ষা পর্ষদ আমাদের জানাবে। তো এখন ওনারা যেটুকু জানিয়েছেন এবং ওনারা যে সিলেবাসটা দিয়েছেন, সেখানে ওনারা বলেছেন যে 40 নম্বর প্রতি সেমিস্টারে পরীক্ষা হবে এবং 10 নম্বরের প্রজেক্ট থাকবে। তো এইটুকু আপাতত বলেছেন এবং এই প্রসেসই ওনারা এটা চলবে। তো প্রথমে ইকোনমিক শব্দটা আমরা যখন প্রথম শুনছি, বা তোমরা যারা প্রথম শুনছো, তো সেখানে প্রথমেই যে মাইক্রো ইকোনমিক্স বলে একটা কথা বলা হচ্ছে, মাইক্রো ইকোনমিক্স। এখন এই প্রথম আমি জানবো যে ইকোনমিক্স জিনিসটা কি। দেখো, ইকোনমিক্স এর বাংলা হচ্ছে অর্থনীতি, ঠিক আছে? তো এই ইকোনমিক্সে যদি আমি খুব সহজ ভাষায়, মানে অ্যাকচুয়ালি যদি বলতে চাই ব্যাপারটা কি, তো দেখো, আমাদের জীবনে মানে একজন মানুষের কাছে, তত সে যত বড় লোকই হোক না কেন, তত সে আম্বানি হোক বা রতন টাটাই যেই হোক না কেন, যতই উনি বড়লোক হোক, যতই ওনার কাছে সম্পত্তি পয়সা থাকুক, উনি কিন্তু, ওনার চাহিদা কিন্তু মানে সীমিত নয়। অর্থাৎ ওনার কাছে আছে মানে আমরা ভাবছি ওনার যা আছে ওনার কোনো অভাব নেই, কিন্তু বাস্তবে তা নয়। মানুষের যে চাওয়ার ইচ্ছা, পাওয়ার ইচ্ছা, তার কোনো লিমিটেড হয় না। অর্থাৎ লিমিট করে দেওয়া যায় না যে আমি এতটা পেলে একদম খুশি, তারপর আমি কিচ্ছু চাইবো না, এই কথাটা কেউ বলতে পারে না। তো এইখান থেকেই কিন্তু ইকোনমিক্সের মেন কোর জিনিস যেটা, অর্থাৎ ইকোনমিক্স শব্দটা যে উঠছে, সেখানটাই এইখান থেকে উঠে আসছে। কিরকম, আমরা যত, আমাদের কাছে যতই থাকুক না কেন, এই চাওয়ার ব্যাপারটা, পাওয়ার ব্যাপারটা, মানে অভাবটা কিন্তু আমাদের মনে সবসময় থাকে। এখন এটা ভালো না খারাপ সেটা পরের ব্যাপার। তো এই অভাবটা থেকেই কিন্তু ইকোনমিক্সের জন্ম। দেখো, একটা দেশের মোট সম্পত্তির পরিমাণ লিমিটেড, কারণ প্রত্যেক দেশের যে মিনারেল আছে, যে সম্পত্তি আছে, যে টাকা আছে, সেটা লিমিটেড। এখন সেই দেশের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করছে, তাদের চাওয়াটা কিন্তু আনলিমিটেড। তাহলে একটা দেশের যারা পরিচালক, দেশটাকে যারা পরিচালনা করছে, তাদের কাছে সমস্যাটা কি? তাদের কাছে সমস্যাটা হচ্ছে, আমার কাছে আছে যা, সেইটা দিয়ে আনলিমিটেড যে লোকের চাওয়া, সেটাকে ফুলফিল করব। অর্থাৎ লিমিটেড সোর্সকে আনলিমিটেড ইউটিলাইজ করব। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ যে দ্রব্য আছে, যে মেটেরিয়াল আছে, সেই মেটেরিয়াল দিয়ে মানুষের মনের যে খিদে, মানুষের মনের যে চাওয়া, মানুষের মনে যে আকাঙ্ক্ষা, চাহিদা, সেটাকে ফুলফিল করব। এই যে ম্যানেজমেন্ট, এটা কি ইকোনমিক্স খুব সহজে বলা যেতে পারে। যদি আমি ইকোনমিক্সের ডেফিনেশন বলি, মানে আমি যদি বলি, কি বলবো
না, ইকোনমিক্সের ডেফিনেশন কি না, ইকোনমিক্স হচ্ছে একটা বৈজ্ঞানিক উপায়ে দেশের মানুষের, তাতে সেটা ইন্ডিভিজুয়ালও হতে পারে, মানে একজন ব্যক্তিরও হতে পারে, একটা সোসাইটির হতে পারে, একটা ইনস্টিটিউট বা অর্গানাইজেশনের হতে পারে, মানে একটা প্রতিষ্ঠানেরও হতে পারে, সবাইকে খুশি করতে পারা। ঠিক আছে, তো এইখান থেকে ইকোনমিক্সের ডেফিনেশন তৈরি হয়েছে বা এখান থেকে ইকোনমিক্সটা এসেছে। তো ইকোনমিক্স পড়তে গেলে মেনলি দুটো পার্টে ইকোনমিক্সকে ভাগ করা হয় মেনলি, কারণ এখন তাছাড়াও অনেক কটা পার্ট হয়। মেনলি তোমাদের 11-12 ক্লাসের যে সিলেবাস তাতে দুটো পার্টে ভাগ করা হয়। একটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স, যেটার বাংলা হচ্ছে ব্যষ্টিগত অর্থনীতি, আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, যেটার বাংলা হচ্ছে সমষ্টিগত অর্থনীতি। ব্যষ্টিগত মানে ব্যক্তিকেন্দ্রিক, একজন ব্যক্তিকে নিয়ে, একটা দ্রব্যকে নিয়ে, একটা মার্কেটকে নিয়ে যখন আলোচনা করব তখন সেটা হয়ে যাবে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিগত অর্থনীতি। আর সেইটা যখন সমষ্টিগত হবে, অর্থাৎ একসঙ্গে যখন সমস্ত মার্কেটকে, একসঙ্গে যখন দেশের সমস্ত মানুষজনকে, একসঙ্গে দেশের যখন সমস্ত কারখানাকে নিয়ে আলোচনা করব তখন সেটা ম্যাক্রো হয়ে যাবে। ঠিক আছে, তো ইকোনমিক্সের মেন তিনটি সমস্যা, ইকোনমিক্সের শুরু হয় মেন তিনটে সমস্যা দিয়ে। অর্থাৎ তোমার কাছে রিসোর্স আছে, অর্থাৎ উপাদান আছে, অর্থাৎ র মেটেরিয়াল আছে, তোমাকে ডিসিশন নিতে হবে কোনটা করলে সব থেকে তুমি লাভবান হবে, কোনটা করলে দেশের মানুষ সব থেকে বেশি খুশি হবে, কোনটা করলে দেশের মানুষের কল্যাণ সব থেকে বেশি হবে, তোমার লাভ সব থেকে বেশি হবে। এর জন্য তিনটে মেন সমস্যা আছে। তোমাদের যে সিলেবাসটা দিয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে। কি কি না, কি করবে, অর্থাৎ কি উৎপাদন করবে, কি উৎপাদন করবে। তো এই কি উৎপাদন করবে এটাকে যদি আমি খুব সহজে বলি, দেখো আমাদের বাড়িতে আমাদের এই যে হোম ম্যানেজমেন্ট, গৃহের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা মেনলি কে করে? মায়েরা করে। তো এই মায়েরা যখন ম্যানেজমেন্ট করছে, তো মায়ের কাছে চাল আছে, ডাল আছে, নুন আছে, আলু আছে, একটা বাড়িতে যেটুকুনি গ্রোসারি দরকার হয়, মুদিখানা দ্রব্য সবই আছে। কিন্তু সকালবেলাতে উঠে মায়েদেরকে ডিসিশন নিতে হয় যে মায়ে সেই দিনকে কি রান্না হবে, কতটা পরিমাণ রান্না হবে। ওকে, এই ডিসিশনটা মা নিচ্ছে। এখন মা ডিসিশনটা নিচ্ছে, কিন্তু মায়ের মাথায় কি থাকছে? যে মায়ের মাথায় থাকছে যে আমার বাড়ির বা আমার ফ্যামিলির যে মেম্বার রয়েছে, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার যেন খেতে বসে খুশি মনে খাবারটা খায়। কারণ কারুর পছন্দ ঝাল, কারুর পছন্দ নুন, কারুর পছন্দ রিচ, কারুর পছন্দ সিম্পল। তো এই যে টানা পড়েন, তুমি যদি অত্যধিক ঝাল দিয়ে দাও একজনা খুব খুশি হবে, কিন্তু একই সঙ্গে অন্যজনা যা ঝাল খেতে পছন্দ করে না সে অখুশি হবে। তাহলে একজনা খুশি হয়ে সে ভালো থাকবে আর একজনা অখুশি হয়ে সে খারাপ থাকবে। ঠিক তেমনি যে রিচ খাবার পছন্দ করে সে খুশি হবে যদি তুমি রিচ করো, কিন্তু যে রিচ পছন্দ করে না সে অখুশি হবে। অর্থাৎ এই যে টানাপোড়েনের ব্যাপারটা কিন্তু একটা পরিবারের মধ্যেতেই শুরু হয়ে যাচ্ছে। একটা পরিবারের মধ্যে, এটা যদি একটা দেশ হয়, একটা পরিবার যদি একটা ডট হয়, এরকম 100 কোটি, আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে 140 কোটি পপুলেশনের যে লোক আছে, জনসংখ্যা আছে, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্যাটিসফ্যাকশন, ইন্ডিভিজুয়াল ভালো থাকা, খারাপ থাকা, চাওয়া পাওয়া নিয়ে কিন্তু এই পুরো ব্যাপারটা আলোচনা করব। এবং এটাই পড়ানো হবে তোমাদের বিগত 2 বছর ইকোনমিক্সে। অর্থাৎ এইখানে দেখো মা ডিসিশন নিচ্ছে, তাহলে ডিসিশন নেওয়াটা খুব সহজ ব্যাপার নয়। কারণ তোমার কাছে রিসোর্স লিমিটেড আছে, কিন্তু সেই রিসোর্স লিমিটেড দিয়ে আনলিমিটেড সমস্যাকে সমাধান করতে হবে। কারণ একই সঙ্গে মা নিশ্চয়ই 2 রকম 3 রকম তরকারি করবে না, কারণ তাতে সেখানে সমস্যাটা কি, সেখানে তার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়ে যাবে। 24 ঘন্টা আমার জন্য যতটা, 24 ঘন্টা যে চেয়ারে বসে আছে ঠিক তার জন্য ততটাই। তো তাকে নির্দিষ্ট টাইমের মধ্যে ডিসিশন নিতে হবে এবং সেই ডিসিশনটা যেন প্রত্যেক মেম্বারকে খুশি করে। ঠিক তেমনি রাষ্ট্রের যিনি প্রধান আছেন, একটা দেশ যিনি চালাচ্ছেন, তাকেও ঠিক সেই ডিসিশনটা নিতে হবে যে কোন কোন উপাদান, কোন কোন দ্রব্য তৈরি করলে আমার দেশ আগে থাকবে, আমার দেশের মানুষ খুশি থাকবে। সব লোহা উৎপাদন করে যদি আমি কারখানাতে বড় বড় কারখানা তৈরি করে দিই, বড় বড় গাড়ি তৈরি করে দিই, তাহলে যারা বড় লোক আছে তারা খুশি হবে। কিন্তু যখন আমি ট্রাক্টর জাতীয় যদি দ্রব্য না চাষ করি, মানে ট্রাক্টর জাতীয় জিনিস যদি না চাষ করি, যা আমাদের কৃষিকে উন্নত করে, কৃষিকে অগ্রগতিতে সাহায্য করে, তাহলে সেগুলো মার খাবে। অর্থাৎ ডিসিশন যিনি নিচ্ছেন তাকে ডিসিশন নিতে হবে যে আমি কতটা ট্রাক্টর তৈরি করব, কতগুলো ট্রাক্টর বা হারভেস্টিং জাতীয় জিনিস তৈরি করব, কতগুলো কনজামশন বা ভোগের জন্য জিনিস তৈরি করব, এই ব্যাপারটা আছে। ঠিক
ফ্যামিলিতে যা তৈরি হয়, ফ্যামিলিতে যে সমস্যাটা, সেই সমস্যা আলটিমেটলি আমাদের দেশেরও সমস্যা। অর্থাৎ মাইক্রোর যে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা নিয়ে ম্যাক্রো তৈরি হয়, আবার মাইক্রোর ক্ষুদ্র ক্ষুদ্র স্যাটিসফ্যাকশন ওয়েলবিং নিয়ে ম্যাক্রোর একটা বড় আকারের দেশ উন্নত হয়, উন্নয়নশীল থেকে উন্নয়নশীল উন্নত এই ধরনের তৈরি হয়। ঠিক আছে, তো এই যে ডিসিশন মেকিং, তাহলে অর্থাৎ আমাদের মোট পৃথিবীতে মোট সম্পত্তির পরিমাণ স্থির, কিন্তু মানুষের চাহিদা স্থির নয়। তো সেই মেন হচ্ছে এই ফান্ডাটা, অর্থাৎ সবকিছু লিমিটেড আমাদের জীবনে। তোমাকে বলি, যদি তোমায় বলা হয় তুমি পরীক্ষায় 2-3টে সাবজেক্ট পড়ছো, তো তোমার জন্য তো 24 ঘন্টা টাইম পেয়েছে। এখন তুমি যদি ইতিহাস পড়ো, ভূগোল ছাড়তে হবে, ভূগোল পড়ো তো ইকোনমিক্স ছাড়তে হবে। অর্থাৎ তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে যে কোন সাবজেক্টটার জন্য আমি কতটা সময় দেবো। ঠিক এই সিস্টেমটাও ইকোনমিক্সের উপরই চলে। আর একটা জিনিস বলি, ইকোনমিক্স অন্যান্য সাবজেক্টে যা পড়বে, ইকোনমিক্স হচ্ছে তোমার বাস্তব জীবনের সেই মুহূর্তে ডিসিশন তুমি যেভাবে নাও। অর্থাৎ আমি যদি ইকোনমিক্স না পড়ি, তাহলে কি আমি এই রেশনাল ভাবে, মানে এইভাবে ব্যাপারগুলোকে বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো। ধরে নাও তুমি গেলে করতে, বাজার করতে, এখন তুমি যদি 20 টাকা কিলো আলু ধরে বাজার করতে যাও এবং গিয়ে দেখো সেটা 30 টাকা হয়ে গেছে, তাহলে তুমি খুব ভালোভাবে ডিসিশন নিতে পারবে, ঠিক আছে চলো আলুর বদলে অন্য কিছু নিয়ে নি, কারণ তোমার তো আলু দরকার। তাহলে আলুর পরিবর্তে কিছু একটা নেবে যেটা আলুর পরিবর্তে কাজ করবে। কিন্তু যদি আলুর দাম কমে যায়, তুমি অটোমেটিক ডিসিশন নেবে, চলো একটু 2 কিলো লাগছিল, এখন আমি একটু 3 কিলো নিয়ে নিই। অর্থাৎ এই ব্যাপারগুলো ইকোনমিক্স পড়লেই যে তোমার মধ্যে তৈরি হবে, না হলে হবে না তা নয়। তবে হ্যাঁ, এগুলো যদি পড়ো, তুমি ডিসিশন মেকিং এর জন্য তোমার ব্রেন খুব তাড়াতাড়ি কাজ করবে, তুমি বুঝতে পারবে কোন সময় কি করতে। এগুলো কিন্তু সহজেই করা যায়। তো এইভাবে যদি ইকোনমিক্সকে পড়ো, যদি মন দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করতে পারো, বুঝতে পারো, তাহলে ইকোনমিক্স থেকে নাম্বার তোলাটাও খুব সহজ ব্যাপার। এখানে বেশিরভাগটাই প্র্যাকটিক্যালি লাগে, এর মধ্যে মুখস্থ হাওয়া করে মুখস্থ করার মতো কিছু নেই। একটু বুঝতে হবে ব্যাপারটা কি, এবং বুঝার সঙ্গে সঙ্গে যে বাস্তবের সঙ্গে কানেক্ট করতে পারলে সব থেকে সেটা সহজ হবে। ওকে, তাহলে একটা দেশের ইকোনমির মেন সমস্যা কি কি, কি উৎপাদন করবে, হোয়াট টু প্রডিউস, কিভাবে করবে, কোন পদ্ধতিতে উৎপাদন করবে। কোন পদ্ধতিতে মানে কি, তুমি রান্না করার সময় গ্যাসে করবে না ইন্ডাকশনে করবে না উনুনে করবে, এটা তোমার ডিপেন্ড করছে কস্ট। তোমার যদি দেখো যে গ্যাসে রান্না করলে খরচ কম, তুমি গ্যাসে করবে। যদি দেখো যে না ইন্ডাকশনে করলে খরচ কম, তাহলে তুমি ইন্ডাকশনে করবে। যদি দেখো যে না কাঠে রান্না করলে আরো খরচ কম, তাহলে তুমি সেটা করবে। অর্থাৎ তোমার কাছে যে রিসোর্স গুলো রয়েছে, যে উপাদানগুলো রয়েছে, তার বেশি তুমি ডিসিশন নেবে। তো এখানে কিভাবে করবে বলতে মেনলি দুটো উপায়ে করা যেতে পারে। এক, লেবারকে বেশি লাগিয়ে করা যেতে পারে, নয়তো লেবারকে কম লাগিয়ে। যেমন আগে দেখো কি হতো, আগে গ্রাম বাংলায় যারা থাকো তারা বুঝতে পারবে, আগে ধান কাটার জন্য মানুষ লেবার ইউজ করতো। কিন্তু এখন কি হচ্ছে, যেহেতু এখন লেবারের তুলনায় কম মূল্যে হারভেস্টিং মেশিন পাওয়া যাচ্ছে, ধান কাটার মেশিন পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এখন লেবার বাদ দিয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ ক্যাপিটাল দিয়ে জিনিস কাটার চেষ্টা করছি, মূলধন বেশি ইউজ করছি। তো এইটা হলো কিভাবে করবে উৎপাদন এবং কাদের জন্য করবে। দেখো, উৎপাদন একটা কোম্পানি বলো, একটা দেশ বলো, একটা কারখানা বলো, যখন কোনো প্রোডাকশন তৈরি করে, কোনো কিছু তৈরি করে, তখন সে ধরে নেয় কোন লোকগুলো তার ব্যবহার করবে, কোন লোকগুলো তার ব্যবহার করবে না। অর্থাৎ যে কাস্টমারের একটা ক্লাসিফিকেশন থাকে, আমি কোনো কিছু একটা তৈরি করছি মানে আমি তো জানি কারা সেটা ব্যবহার করবে বা কারা সেটা ব্যবহার করবে না। সমস্ত প্রোডাক্ট সমস্ত মানুষের জন্য নয়। ওকে, তো এই কাদের জন্য তৈরি করা হবে, ঠিক আছে। তাহলে মেন 3টে সমস্যা ইকোনমিক্সের, কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব এবং কাদের জন্য উৎপাদন করব, এই 3টে হলো মেন সমস্যা। তোমাদের যে সিলেবাস রয়েছে তার প্রথমেই এটা দেওয়া আছে মাইক্রো ইকোনমিক্সে। আর একটা অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টে, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, ইকোনমিক প্রবলেম কি কি না, অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক উন্নতি এবং স্ববহনক্ষম উন্নয়ন। দেখো, অর্থনৈতিক বিকাশ কি, আমরা বিকাশ মানে কি, বৃদ্ধি হওয়া, বিকাশ মানে বৃদ্ধি হওয়া, ইকোনমিক গ্রোথ, গ্রোথ মানে কি, আমরা বলি একটা চারা গাছ যদি পুঁতি দিই সে কন্টিনিউ বাড়তে থাকবে, এটা হচ্ছে বিকাশ। উন্নয়ন কখন বলবো, যখন সেই চারা গাছটা একটা বড় গাছ হওয়ার সাথে সাথে বেশি পরিমাণে ফলও দেবে, তখন সেটাকে বলা হবে অর্থনৈতিক উন্নয়ন। আর স্ববহনক্ষম উন্নয়ন কত, যখন সেই উন্নয়নের ধারাটা নিজে থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাবে, স্ববহনক্ষম,
যে নিজেই নিজেকে বহন করতে পারে তাকে বলা হচ্ছে স্ববহনক্ষম। যখন কোনো একটা উন্নয়ন নিজে থেকেই নিজেকে এগিয়ে নিয়ে যাবে তখন তাকে বলা হবে স্ববহনক্ষম। এটা একটু আমি বলি অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্ববহনক্ষম উন্নয়ন কি। দেখো আমরা এই পড়বো জিডিপি, অর্থাৎ দেখবে ভারতবর্ষ পৃথিবীর ধনী দেশের মধ্যে একজন, এরম যদি আমি বলি, এখন ধনী হওয়া মানেই কি সেই লোকটা ভালো বা সেই দেশটা ভালো, সেইটা একটা এখানে দিয়ে একটা কোশ্চেন থাকছে। এখানে গ্রোথ কি, গ্রোথ মানে হচ্ছে দেশটার যে উৎপাদন ক্ষমতা, সেই উৎপাদন ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আগে 10 কেজি উৎপাদন হতো, এখন 15 কেজি উৎপন্ন হচ্ছে বা 25 কেজি উৎপন্ন হচ্ছে। কোয়ালিটিটা এখানে মেটার করছে না, কোয়ালিটিটা এখানে মেটার করছে না, অর্থাৎ দেশে একটা যে দেশের যে উৎপাদন, সেই উৎপাদন কন্টিনিউ বেড়ে যাচ্ছে। তাহলে সেই দেশটাকে আমি বলবো, সেই দেশের উন্নতিটাকে আমরা বলবো ইকোনমিক গ্রোথ। কিন্তু যখন উন্নয়ন বলবো তখন হচ্ছে এই যে 10 কিলো থেকে 25 কিলো হচ্ছে, তার কোয়ালিটিটাও ডেভেলপমেন্ট করছে, নট কোয়ান্টিটি। শুধুমাত্র উৎপাদন বাড়ছে তা নয়, যে দ্রব্যের গুণগত মান যেটা ছিল সেই গুণগত মানটাও ডেভেলপড হচ্ছে, বাড়ছে, তখন তাকে বলবো অর্থনৈতিক উন্নয়ন। আর যখন সেই উন্নয়ন প্রক্রিয়াটা বাইরে থেকে কোনো সোর্স না লাগিয়ে, মানে একটা নির্দিষ্ট ধারা নিজে নিজেই বয়ে চলেছে, তখন সেটাকে বলা হবে স্ববহনক্ষম ডেভেলপমেন্ট বা উন্নয়ন। কিরকম, একটা স্টুডেন্ট সে প্রতি বছর অনেক অনেক নম্বর পেয়ে ফার্স্ট হচ্ছে, আর একটা স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে না কিন্তু একটা জায়গাতে নিজেকে রেখে দিয়েছে, হয়তো 2-3 মধ্যেই কন্টিনিউ থেকে যাচ্ছে। এবং এই যে ফার্স্ট হচ্ছে সে কোনো সময় ফার্স্ট হচ্ছে, কোনো সময় 5th হচ্ছে বা 10th হচ্ছে, আর এ যে আছে সে 2-3 মধ্যেই নিজেকে রেখে দিচ্ছে। তাহলে কোনটা কনসিস্টেন্সি? এর পড়াশোনাটা ভালো, অর্থাৎ জিনিস যেটা উৎপন্ন হচ্ছে তার কোয়ালিটিটার মধ্যে খুব একটা ফ্লাকচুয়েট করছে না, এর কোয়ালিটির মধ্যে প্রচুর ফ্লাকচুয়েট করছে। এইটা হচ্ছে অর্থনৈতিক বিকাশ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্ববহনক্ষম উন্নয়ন। এই টপিকটার উপর তোমাদের ফার্স্ট টপিক তোমাদের যে 11 ক্লাসের সিলেবাস আছে। তো আজ আপাতত এইটুকুই, আমরা এর পরে একদিন মেন 11 ক্লাসের যে মেন সিলেবাসটা আছে সেই সিলেবাসটার ডিটেলস একটু আলোচনা করব। তো তোমরা যারা এখনো পড়াশোনা শুরু করোনি, ভাবছো ইকোনমিক্স নেবো বা নেবো না, এখনো পর্যন্ত ভেবে উঠতে পারো, আমি বলবো অবশ্যই ইকোনমিক্সকে নাও। তো ইকোনমিক্স যদি নাও, তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যদি বসো, তো সেক্ষেত্রে অনেক সুবিধা পাবে। সুবিধা পাবে মানে এখান থেকে যদি কোশ্চেন হয় তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছু না। এবং এই সাবজেক্টটা একটা প্র্যাকটিক্যাল বাস্তবসম্মত সাবজেক্ট, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলা সাবজেক্ট, যেটা তোমাদের এর পরবর্তীকালে বুঝতেও সুবিধা হবে। যাদের একটুখানি লজিক্যালি ভাবতে পছন্দ করো যারা, তারা খুব সহজে এটাকে বুঝতে পারবে। তো আজ আপাতত এই পর্যন্তই। আমি নতুন অনলাইন ব্যাচ শুরু করতে চলেছি, তোমরা যারা অনলাইনে পড়তে আগ্রহী তারা আমাকে অবশ্যই আমার এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। এখন থেকে একটু একটু পড়াশোনা শুরু করে দাও। ওকে, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।